সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? আজকে ঈদের তৃতীয় দিন, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে বরাবরের মতো রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, ঈদের শুভেচ্ছা আবার আপনাকে জানাচ্ছি খবর সংযোগের দর্শক এবং আমাদের তরফ থেকে। শ্রোতাদেরও শুভেচ্ছা। আজকে 23শে মার্চ, যুদ্ধের 24তম দিন। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা হচ্ছে, আজকে সে যুদ্ধের সর্বশেষ এবং এর আশেপাশের যে নিউজগুলো, বিশেষ করে আতিক ভাইয়ের চোখে যেটা আটকে গিয়েছে, সেই ধরনের নিউজগুলো এখন আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করবেন। আতিক ভাই, কি আছে আপনার কাছে? এই গত 24-25 দিনের যুদ্ধে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় 210 জন শিশু নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। তো ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, উনি বলেছেন যে হরমুজ প্রণালী নিয়ে হুমকিতে বিচলিত নয় তারা। ওই ট্রাম্প যে 48 ঘন্টার হুমকি দিয়েছেন, এবং ইরানে যে ইসরায়েলি গুপ্তচর সন্দেহে আরো 25-30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি একটা জরিপ হয়েছে, সিবিএস নিউজ এবং ইউগভে নামক একটা প্রতিষ্ঠান এই জরিপ করেছে। এই জরিপ থেকে যে ফলাফল পাওয়া গেছে, 2/3 মার্কিন নাগরিকই ইরান যুদ্ধটাকে বলছে এটা ইচ্ছাকৃত যুদ্ধ, এটা কোনো দরকার ছিল না, ভীতি ছিল না বা হুমকি ছিল না। এবং বিশ্ববাজারে কিন্তু তেলের দাম বেড়েই চলেছে। হ্যাঁ, এবং মার্কিন অর্থমন্ত্রী আবার যে হুমকি দিয়েছেন যে হরমুজ প্রণালীতে ইরানের ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া না পর্যন্ত অভিযান চলবে। কিন্তু আমরা যদি বাস্তবে দেখতে পাই যে এই যুদ্ধের কিন্তু আসলে কিছু ভিন্ন একটা জিনিস আমি আপনাদেরকে আজকে জানাই। যেমন আল জাজিরাতে একটা নিউজ হয়েছে, ওইখানে ইসরায়েলের যে আরশদ ও ডেমুনা শহরে যে ইরানের যে মিসাইল হামলা হয়েছে, তো ইসরায়েলি নাগরিকরাই এখন তাদের সরকারকে প্রশ্ন করছে যে তোমরা আমাদেরকে কি বুঝিয়েছিলে যে এই দুইটা খুব সুরক্ষিত এলাকা, আমাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, এখানে কোনো রকম ইয়ে হবে না। তো ইরানের যে সক্ষমতা কোন লেভেলে গিয়েছে এটা তারা এখন দেখতে পাচ্ছে। আর আরেকটা জিনিস, এতদিন ইসরায়েল এবং আমেরিকা বলতো যে ইরানের আকাশ তাদের নিয়ন্ত্রণে, কিন্তু এখন উল্টো দেখা যাচ্ছে ইসরায়েলের আকাশ ইরানের নিয়ন্ত্রণে, এবং বাধাহীনভাবে ইরান ইসরায়েলের যে কোনো স্থানে যে কোনো সময়ে সিগন্যাল দিয়েই হামলা চালাচ্ছে। এবং এইটা যারা হামলার তীব্রতা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে, আগে কিন্তু এত ছিল না, এখন এটা পুরো ফেল। তারপর এখন আপনি হয়তো প্রশ্ন তুলতে পারেন যে ইরানের আকাশে তাহলে কিভাবে এই হামলাগুলো ইসরায়েল চালাচ্ছে। এখানে দুইটা জিনিস ফ্যাক্টর। একটা হলো যে ইরানের আকাশ সীমায় গত 3-4 দিনের মধ্যে এখন আর ইসরায়েলি এবং আমেরিকান বিমানগুলো প্রবেশ করছে না, কারণ তারা জানে যে ঢুকা মাত্রই তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে। যেহেতু F-35 ও তাদের F-35, F-16, F-15, F-22, B-2 সবকিছুই তারা ফেলে দিচ্ছে। তো এখন ধারণা করা হচ্ছে সাইপ্রাস থেকে, গ্রিস থেকে, অথবা যে আপনার সৌদি আরব তো ডিক্লিয়ারে দিয়ে দিচ্ছে তাদের কিং সালমান না কি যেন এয়ারবেস, সৌদি আরব, কাতার এবং আরব আমিরাত, এইসব দেশগুলো থেকে উড়ে এসে ইসরায়েলি এবং মার্কিন বিমানগুলো এখানে হামলা করছে। তার মানে হলো যে এটা খুব সুনির্দিষ্ট যে এখন ইসরায়েলের আকাশ ইরানের দখলে। আর দ্বিতীয় হলো যে গতকাল কিন্তু কাতারের আকাশে একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে, সেখানে 6 জন ক্রু সহ মারা গেছে, এর মধ্যে একজনের লাশ এখনো খুঁজে পায়নি, আর ওর মধ্যে 2 জন ছিল টার্কি। তো এইটা কিন্তু কেউ কেউ আবার সন্দেহ করছে তুরস্ক কিন্তু মার্কিনীদের সাথে মিলে ইরানে হামলার ব্যাপারে এখানে কোনো, এবং হেলিকপ্টারটির মডেল পর্যন্ত প্রকাশ করা হয়নি যাতে বোঝা না যায় এটা কোন দেশের বা কোন কাজে ব্যবহৃত হয়। আর সৌদি আরবের অবস্থা এমন হয়েছে যে ব্যথা পেচ্ছে ইসরায়েল আর মলম লাগাচ্ছে সৌদি আরব। সৌদি আরব ইরানের রাষ্ট্রদূতদের বহিষ্কার করছে, তার মানে বাইর তো খাচ্ছে ইসরায়েল, তো তোমার এত ব্যথা কেন? হ্যাঁ, আর ইরান থেকে যে ইসরায়েলে যে মিসাইল ছোড়া হচ্ছে, সেইখানে কিন্তু একটা মিসাইল আমরা দেখলাম, সৈনিকরা লিখছে যে হিরোশিমা নাগাসাকির হতাহতদের স্মরণে। হ্যাঁ, তারপরে আরো মিসাইলে লেখা থাকছে ওই যে প্রথম দ্বিতীয় দিনে যে বাচ্চারা নিহত হলো সেই বাচ্চাদের নাম স্মরণে। এবং আপনি ইরান কিন্তু তার আকাশও অ্যাপেস্টন বিরোধীদের একটা লিখে দিয়েছিল, অ্যাপেস্টন বিরোধীদের। আর ইরানের আকাশ কিন্তু 72 ঘন্টার জন্য তারা বন্ধ করে দিয়েছে যে কোনো ধরনের বিমানের জন্য, যাতে যেহেতু মার্কিন হুমকি আসছে, তারা যদি এখানে কোন রকম হামলা চালানোর চেষ্টা করে। কারণ আপনি জানেন যে মার্কিনীরা বিভিন্ন সাইটে যে সংবাদ পাওয়া, ইরানের কোনারাক এবং চাবাহার
বন্দর দক্ষিণ কোস্ট এলাকাটায়, ওইটার উপরে হামলার টার্গেট নিয়ে তারা আগাচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা বলতেছি যে যুদ্ধ আসলে হঠাৎ করে শুরু, বিষয়টা কিন্তু এরকম না। এখন দেখা গেছে সংবাদ এবিসি এবং ফক্স নিউজে জানা গেছে যে এই আপনার এই যে আরিজোনা এবং ইউএইতে গত নভেম্বর ডিসেম্বরেই তারা এই ব্যাপারে প্রশিক্ষণ করেছিল কিভাবে ইরানে ঢুকবে। তার মানে তারা কিন্তু হুট করে খুবই সুকৌশলে তারা আগাচ্ছে আর কি। আর এবিসি এবং ফক্স নিউজে আপনার আরো নিউজ আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় বার্কসডেল এয়ারফোর্স বেজ এইসব এলাকায় গত 9 থেকে 15ই মার্চ পর্যন্ত ঘুরে ঘুরে বিভিন্ন ড্রোন, ছোট ছোট ড্রোন ঘুরেছে এবং ছবি তুলেছে, এবং হঠাৎ একবার মাত্র ফলস অ্যালার্ম বেজেছে। আর ওয়াশিংটন ডিসির আপনার ওই যে ফোর্ট ম্যাকনেয়ার বলে জায়গাটা, যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ডিফেন্স মিনিস্টার পিট হেক্সেট থাকেন, সেইখানেও ড্রোন উড়েছে। এখন এইসব ড্রোন কারা উড়িয়েছে? মার্কিনিরাই নিজের নিরাপত্তা ব্যবস্থা চেক করেছে, না ইসরায়েলি কোনো গোপন গ্রুপ এগুলা করছে, না দক্ষিণ আমেরিকা বা ওইসব দিক থেকে ইরানপন্থী কেউ করেছে? এটা এখনো কেউই নিশ্চিত করতে পারেনি। কিন্তু এইটা মার্কিন জনমনে কিন্তু আতঙ্ক তৈরি করে দিয়েছে। আর এগুলোর উৎস এখনো অজানা, তারা তদন্ত করে পাচ্ছে না। আর আরেকটা জিনিস, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন মার্কিন যে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেট, তার একটা বক্তব্য ভাইরাল হচ্ছে। তিনি ওখানে বলছেন যে আমরা শিয়া ও সুন্নিদের বিরুদ্ধে লড়াই করছি না, আমরা ইসলামের বিরুদ্ধে লড়াই করছি। তার মানে যুদ্ধের গতি প্রকৃতি কিন্তু তারা দিন দিন পরিষ্কার করে দিচ্ছে, মানে ধর্মযুদ্ধের দিকে তারা নিয়ে যাচ্ছে। না, ধর্মযুদ্ধের প্রথম দিক থেকে আমরা বলছিলাম, কিন্তু এটা এখন এই আচ্ছা যুদ্ধের ময়দানে কিছু একটা। আচ্ছা, যুদ্ধের ময়দানে যেমন ইরানের যে স্পিকার বাকের কালিবফ, ইনি বলেছেন যে আমাদের যদি অবকাঠামোতে হামলা হয় এবং আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলোয় হামলা হয়, তাহলে কিন্তু তোমাদের সকল মধ্যপ্রাচ্যে মার্কিন সংযুক্তি আছে এবং নাই, কারণ যেহেতু সৌদি আরব তার এয়ারবেস দিছে, এই ধরনের সকল বিদ্যুৎ কেন্দ্র এবং আপনার পাওয়ার সেন্টার বা খনিজ এলাকাগুলো এগুলো উড়িয়ে দিবে। এবং ইসরায়েলের শোধনাগারও সম্ভবত, হ্যাঁ সেটা বলতেছি, যে ইসরায়েলের পানি শোধনাগার এবং জ্বালানি এগুলো উড়িয়ে দেওয়া হবে, কারণ মার্কিনিরা বা ইসরায়েলিরা ইরানের মাত্র 3% পানি সাগরের পানি থেকে রিফাইন করে নেওয়া হয়, আর ইসরায়েলের কিন্তু 80% পানি সাগরের পানি থেকে রিফাইন করা হয়। যার ফলে এগুলো যখন উড়িয়ে দেওয়া হবে, ইসরায়েলের কিন্তু পানির সংকট, জনজীবনের সংকট। আচ্ছা আতিক ভাই, আমি আপনার কাছে আসবো, আসার সময় আমি জিজ্ঞেস করবো, গতকাল রাতে ভয়াবহ হামলা হয়েছে, সেখানে নেতানিয়াহু পর্যন্ত বলছে যে আত্মতৃপ্তি নিয়ে থাকা উচিত নয়, সে জনসভাকে প্রকাশ করছে, এবং সে আহত নিহতদের সংখ্যাটা আপনি একটু বলবেন? আপনি একটু রেডি হন, আমি একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আসি। আজকের বিশ্ব সংযোগ অনুষ্ঠানের প্রথম দর্শক হচ্ছেন এমডি শানেয়াজ, উনি লিখেছেন আলোচনা খুব ভালো হচ্ছে, দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। শরীফুল ইসলাম লিখছেন ভেরি গুড, থ্যাংক ইউ আপনাকেও। খোদেজা কুমকুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। আমেরিকা নিউ ইয়র্ক থেকে আপনাদের অনুষ্ঠানটা দেখছি, আপনারা ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন, আপনাদেরকে ঈদ মোবারক। মেজবা চৌধুরী লিখছেন খুব দারুণ বিশ্লেষণ করলেন ভাই, আপনারা একদম বাস্তবতা তুলে ধরেছেন, ধন্যবাদ। আমাদের সবকিছু হচ্ছে আপনাদের জন্য, আপনারা যত বেশি দেখবেন, আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের অনুষ্ঠানটা আরো চালিয়ে যেতে পারবো। এই অনুষ্ঠানটা আপনাদের জন্যই। বাবুল বাসা লিখছেন থ্যাংক ইউ, উনি ঢাকা থেকে দেখছেন, ঢাকাবাসীকে আমাদের তরফ থেকে এবং আরব তরফ থেকে ঈদ মোবারক। কুদ্দুস ভাই লিখছেন ঈদ মোবারক, আপনাকে ঈদ মোবারক। আনোয়ার হোসেন লিখছেন আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, আপনাকে ধন্যবাদ। এমডি বাবুল লিখছেন ঈদ মোবারক, ঈদের দ্বিতীয় দিন আপনি আমাদেরকে দিয়েছেন, আমরা আপনাকে দিচ্ছি দুলাভাইকে সালাম ও শুভেচ্ছা, ধন্যবাদ আপনাকে। এমবি ইসলাম লিখছেন নানা, আমাদের দেশের লোকজন এখন কিন্তু তাদের মতামত অনেক পরিবর্তন করে আপডেট হয়েছে, আপনাদের দেওয়া তথ্যগুলো ব্যতিক্রমী এবং আকর্ষণীয়, ঈদ মোবারক। আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি, নারায়ণগঞ্জবাসীকে খবর সংযোগের তরফ থেকে, আমার এবং আতিক ভাইয়ের তরফ থেকে ঈদ মোবারক, এবং আমাদের ভিডিওগুলো ওনাদের কাছে পাঠিয়ে দেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে। ধন্যবাদ ইসলাম ভাই। সালেহ রহমান লিখছেন ঈদ মোবারক নওগাঁ থেকে, নওগাঁবাসীকে আমাদের তরফ থেকে ঈদ মোবারক, এবং আমাদের ভিডিও পুরো নওগাঁবাসীর কাছে আপনি ছড়িয়ে দিন। সালেহ ভাই, আপনাকে দায়িত্বটা দিলাম। তোফাজ্জল লিখছেন আমি কুয়েত থেকে দেখছি, আপনার ঘরে অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগে। আপনাদের একটু অবস্থাটা আমাদের কমেন্টে বলেন তো, কুয়েতেও তো অবস্থা বেশি ভালো না, ওখানে কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন। ওখানেও মার্কিন ঘাঁটি রয়েছে, আপনারা কি অবস্থায় আছেন এবং নিরাপদে থাকবেন। আর এই ছিল আজকে আমাদের এই
দর্শকদের কমেন্ট সেকশন। আতিক ভাই, যুদ্ধের আচ্ছা, সর্বশেষ যুদ্ধের আসলে আমি যুদ্ধের বাইরে একটু বলিনি, তারপরে বলতেছি। যেমন আপনারা দেখবেন যে ইসরায়েল অভিযোগ করেছে যে ইরান নাকি ক্লাস্টার বোমা নিক্ষেপ জি করেছে। জি মানে ইরানের যে মিসাইল গুলা গিয়ে আকাশে থেকে এটা 30-40 টুকরা হয়ে আবার বিভিন্ন জায়গায় পড়ে। তো তাদের বলতেছে যে ইরান এই মানবতা বিরোধী অভিযান চালাচ্ছে। আর তোমরা যখন ফিলিস্তিনের মানুষের উপরে ফসফরাস বোমা নিক্ষেপ করছে, এবং সেই ফসফরাস বোমা আপনি জানেন 800 কত ডিগ্রি সেন্টিগ্রেডে, মানে কারো গায়ের উপর পড়লে সে মুহূর্তে ভ্যানিশ হয়ে যায়, মানে মনেই হয় না যে এখানে একজন মানুষ ছিল। তো তারা যখন এটা করছে ওইটা মানবতা বিরোধী হয় নাই। ইরান যখন দাঁতের বদলে দাঁত নিচ্ছে তখন এটা মানবতা বিরোধী। মিসাইলে ফুল থাকে, ফুলঝুরি ফুল এসে পড়ে গায়ে। তারপরে আর যুদ্ধের ব্যাপারে কি বলবো, ইরান তো বলতেছেই যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের লোকজন মারা গেছে, কিন্তু তারা পরপর আবার নিহত হওয়ার মানে শহীদ হওয়ার জন্য তামান্না পেশ করছে। এবং অ্যাটাক করার সময় সবচেয়ে ভালো আপনার কথা এবং তাদের কথা দেখছি যে অ্যাটাক করার আগে ওরা মেসেজ দিচ্ছে, নিরাপদ মানুষকে সরিয়ে দিচ্ছে। কিন্তু ইরানে কিন্তু আপনি দেখেন ঈদের জামাত হচ্ছিল, ইরানের যে তেহরানের বড় জামাত হয়, আমাদের মতো কিন্তু ওই শত শত জামাত হয় না, ওদের কিন্তু সেন্ট্রাল জামাত হয়, প্রতি শহরে একটা জামাত হয়, এবং ওইখানে সবসময় ঈদের জামাতে ইমামতি করেন রাহবার। তো যেহেতু নিরাপত্তার কারণে এবার রাহবার আসেনি, এবার সম্ভবত ওনাদের বিচার বিভাগের প্রধান সেইখানে ইমামতি করেছেন, এবং সেই সময় আশেপাশে বোম্বিং হচ্ছিল, কিন্তু তাদের লাখ লাখ মানুষ এখানে জামাতে, কিন্তু তাদের কোনো কেয়ার ছিল না। তারপর আপনি দেখেন ইরান কিন্তু এখন শুধু যে যুদ্ধের ময়দানে না, ভিডিও গেমের জগতে, আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া বাচ্চা এবং বয়স্করা প্রচুর ভিডিও গেম খেলে, ভিডিও গেমের মধ্যেও ইসরায়েল এবং আমেরিকাকে ক্ষতিকারক যে ভিডিওগুলো এগুলো প্রচার করছে, এই যুদ্ধেও তারা একই সাথে চালিয়ে যাচ্ছে। এবং এই আপনি আরেকটা হানজালা নামক একটা গ্রুপ আছে যারা সাইবার করে, তারা মোসাদের যে শীর্ষস্থানীয় নেতাদের লাখ লাখ মেইল ওপেন করে দিচ্ছে, এবং তারা হুমকি দিয়েছে যে খালি তোমরা এটাই মনে করো না, আমরা কিন্তু তোমাদের সকল জ্বালানি এবং পানি স্থাপনার ছবি তারা নরমাল সাধারণ ওয়েবসাইটেই প্রকাশ করে দিয়েছে, এবং এটা তো ইরান গভর্নমেন্টের কাছেও আসছে। তার মানে হুমকিটা কিন্তু সব লেভেলেই যাচ্ছে। এবং চীনা যেই প্রফেসরের কথা আমরা যে আলোচনায় সে 3টা ভবিষ্যৎবাণী দিয়েছিল, তিনি কিন্তু আরেকটা নতুন কথা বলছেন আল জাজিরার সাথে, সেটা হলো আল আকসা মসজিদের নিচে গোপনে ইসরায়েল টানেল করতেছে এবং এগুলা করতেছে, এবং তাদের টার্গেট হলো তাদের যে 3rd টেম্পল তারা তৈরি করবে। তো যদি আপনি টানেল খনন করেন, নিচে বেজ না থাকে, মসজিদটা অটোমেটিক ধসে যাবে। তখন সে এই দায়টা ইরানের ঘাড়ে চাপানো, যে ইরান দেখো তোমাদের প্রথম কেবলাকে ধ্বংস করে দিয়েছে। আসলে কিন্তু তারাই এটা করতেছে। তো এই প্রফেসর এটা উন্মুক্ত করে দিয়েছেন সবার জন্য। আজকে আরেকটা জিনিস আমরা করবো, যেমন মার্কিন সিনেটেও কিন্তু আলোচনা হয়েছে, এটা দেখলাম টেলিভিশনে দেখাচ্ছে, বিভিন্ন টেলিভিশনে, যে সিনেটে কিন্তু সিনেটররা বলতেছে যে আমাদের কি উত্তর কোরিয়া অলরেডি মিসাইল বানিয়ে ফেলেছে আমাদের ভূখণ্ডে আঘাত করার জন্য, তাই আমাদের হুমকি কি উত্তর কোরিয়া না ইরান? এই প্রশ্নটা কিন্তু এখন খোদ যুক্তরাষ্ট্রের সিনেটররাই করছে। হ্যাঁ, তারপরে মার্কিন এক সাংবাদিক আইটেন লেভিন্স, উনিও যে আপনি বললেন যে হামলার ব্যাপারে উনি বলছে যে মাত্র গতকালের 2টি ইরানি মিসাইলের হামলায় যেই ক্ষয়ক্ষতি হয়েছে, এইটাই ইসরায়েল সহ্য করতে পারছে না। তাইলে অবস্থাটা ভবিষ্যতে আরো কি হতে পারে, যে ইরানের কাছে এরকম আরো হাজার হাজার মিসাইল রয়েছে। হ্যাঁ, তো এখন যে আলোচনার মধ্যে যে ইরানের যে শর্ত দেখা যাচ্ছে, ইরানের শর্তের মধ্যে কিন্তু এখন নতুন একটা শর্ত যোগ হয়েছে, যে যুদ্ধ বন্ধ করতে হলে ইরানকে জাতিসংঘের স্থায়ী সদস্যপদ ভেটো পাওয়ার সহ দিতে হবে, সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে চলে যাবে, অন্যান্য যে আগের শর্তগুলো সেগুলো বহাল আছে। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন যে লিবিয়ার যে মুফতি, আমরা গতকাল মিশরের মুফতির কথা আলোচনা করেছিলাম, যে সে প্রেসিডেন্ট এবং রাষ্ট্রের সর্বোচ্চ লোকদের উপস্থিতিতে ইরানের পক্ষে কথা বলেছে। লিবিয়ার মুফতিও বলেছে ইরানকে সমর্থন দেয়া এটা ইসলামী দায়িত্ব। হ্যাঁ, তো এই অবস্থা। এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, উনিও কিন্তু দেখলাম পার্লামেন্টে আলোচনা করেছেন, যে ইনি বলছেন যে এমন একটা লোক আছে যিনি সকালবেলা ঘুমের থেকে উঠা দাবি করে পৃথিবীটা আমার, সে পৃথিবীর লোক মনে করে, বলে যে গ্রিনল্যান্ডটা আমার, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট একে উঠে নিয়ে গেছে। তো উনি বলল যে এইরকম পাগলের নেতৃত্বে তো বিশ্ব থাকতে পারে না। এবং এই যে গ্যাস সংকটের কারণে এখন কিন্তু আমাদের দেশেও সংকট তৈরি হচ্ছে। গতকাল রাতে আপনার যারা ওই যে গ্যাস আমাদের পাম্প ওনার যারা আছে, তারা কিন্তু বলে দিয়েছে তারা এখন থেকে পাম্পগুলো বন্ধ রাখবে, কারণ তাদের কর্মচারীদের এই পরিমাণ সামর্থ্য নেই যে 24 ঘন্টা ডিউটি করবে এবং মানুষের এই কেওয়াজ মিটাবে। আমরা তো ব্যবসা করতে যাচ্ছি, মানুষের মারামারির জন্য তো আমরা আসিনি। এক কথায় উত্তর দেন। আমার কাছে তো মনে হচ্ছে, বা আমরা সাধারণ মানুষ যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়াবহ হচ্ছে হরমুজ প্রণালী। হ্যাঁ, অবশ্যই ইরানের, কারণ হরমুজ প্রণালী আপনার জ্বালানি অফ করে দিবে এবং ওইখান থেকে মুভমেন্ট কমে যাবে। সারা পৃথিবীতে আপনি জানেন যে ইউরিয়া সার তৈরি হয় গ্যাসের একটা উপাদান দিয়ে,
তো সারা পৃথিবীতে যখন ইউরিয়ার সরবরাহ বন্ধ থাকবে, তারপরে গ্যাস সাপ্লাই বন্ধ থাকবে, অটোমেটিক আপনার গ্যাস সাপ্লাই বন্ধ থাকলে জ্বালানি বন্ধ থাকবে, জ্বালানি বন্ধ মানে পাম্পগুলা বন্ধ, সেচ করতে পারবে না, সার দিতে পারবেন না, খাদ্য উৎপাদন আপনার কমে যাবে, বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ চেইন নষ্ট হয়ে যাবে। এবং মিডল ইস্টে খাবারটাও খালি যে গ্যাস ঢুকে ওইটা না, ওই চ্যানেল দিয়ে তো খাবারের জাহাজগুলোও ঢুকে, তো মিডল ইস্টের লোকরা কিন্তু না খেয়ে থাকবে। এটা কিন্তু একটা বড় বিষয়। আচ্ছা আদিব ভাই, আমাদের শেষ করতে হবে, একটু শেষ বাক্য বলুন। আচ্ছা, ছোট দুইটা করি। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখন আপনার বিবিসির আরবি চ্যানেলের সাক্ষাৎকারে ওমানি সাংবাদিক সালেম আল জাহুরি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আরব দেশগুলোর থেকে যে এখন যুদ্ধ বন্ধ করলে তাদেরকে $2.5 ট্রিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। যুদ্ধ চালিয়েছে, এবং যদি যুদ্ধ আরো চালিয়ে দিয়ে যেতে চায় আমেরিকা, তাহলে $5 ট্রিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। সারা পৃথিবীতে কিন্তু সবচেয়ে বেশি একটা স্ট্যাটিস্টিক্স আছে যে সৈন্য কত মরে, জেনারেল কত মরে। সেই হিসাবে ইরানের জেনারেল কিন্তু মৃত্যুর হার খুব বেশি, এবং জেনারেল নাইনি যিনি ওদের মুখপাত্র ছিলেন বাহিনীটির, উনি মারা যাওয়ার 2 দিন আগে তার বন্ধুদের সাথে বলতেছিলেন যে আমার তো 67 বছর বয়স হয়ে গেল, কখন শরীর কি হয়ে যায়, আমি মনে হয় শহীদ হতে পারবো না, আমি তো 47 বছর সাধনা করতেছি, কিভাবে শহীদ হবো। তো 2 দিন পরেই উনি শহীদ ফ্রন্ট লাইনে থাকেন। তো ইরানি জেনারেলদের বা এই যে সিনিয়র জেনারেলদের এইটাই টার্গেট যে আমি কিভাবে শহীদ হবো। সবসময় বলে যে আমি শহীদ হতে চাই, নর্মালি মরতে চাই না, হার্ট অ্যাটাক বা অন্যান্য ডিজিজে বা অসুস্থ হয়। আর সারা পৃথিবীতে একটা জিনিস খেয়াল করবেন, সারা পৃথিবীর সকল বাহিনীর জেনারেলদের বলা হয় গো জেনারেল, আর ইরানি জেনারেলদের বলা হয় কাম জেনারেল। কারণ কি জানেন, অন্য জেনারেলরা তার সৈনিকদের বলে যাও, আমি পিছনে নিরাপদে থাকি, আর ইরানি জেনারেলরা বলে আসো, আমিও যাচ্ছি তোমার সাথে। যার ফলে এইটা একটা মৌলিক পার্থক্য। এবং ইরানের যুদ্ধে আপনি খেয়াল করবেন যে ইরানে কিন্তু প্রথাগতভাবে 2টি ধারা, একটা সংস্কারপন্থী যারা প্রচলিত ইসলাম থেকে একটু দূরে সরিয়ে আরাম আয়েশে থাকতে চায়, যেমন মাসুদ পেজেশকিয়ান। আপনি খেয়াল করবেন রাহবার সহ রাহবার পন্থী লোকজন সবাইকে ইসরায়েল টার্গেট করে, আমেরিকানরা টার্গেট করে হত্যা করে। যেমন আপনি গোয়েন্দা মন্ত্রীও নিহত হয়েছে ওদের বিপ্লবী বাহিনীর পাশাপাশি, এবং সেনাবাহিনী বিষয়ক যিনি মন্ত্রী উনিও নিহত হয়েছে। কারণ এই 2জন হলো ইরানি সরকারের মধ্যে রাহবার কর্তৃক অ্যাপয়েন্টেড ছিল, কারণ এরা বিপ্লবী। আর এই যে টেজেশকিয়ান এদের দেখেন, এদের কখনোই দেখবেন হামলা করে না। এবং আপনি যে আগের যে রাষ্ট্রপ্রধানগুলো খাতামি, রুহানি, তারপরে জাবেদ জাওয়ার, এরা কিন্তু সবাই জীবিত। আবার উল্টা দিকে যে আপনি সাইদ জালিলি যাদের কথা বলছি, আবার আহমেদ নেজাদ কিন্তু অ্যাটাক হয়েছিল তার উপরে। না, আহমেদ নেজাদ মধ্যম টাইপের, দুই গ্রুপের মাঝামাঝি। হ্যাঁ, সাইদ জালিলি এবং ওই যে রাহবারের যে উপদেষ্টা আরেকজন জেনারেলকে গতকাল বলছিলাম নিয়োগ করলো, এদের উপর এরাও কিন্তু টার্গেটেড। সাইদ জালিলি আপনি জানেন তার 1 পা নাই, সে যুদ্ধে 1 পা হারিয়েছে, তার মানে অর্ধেক উনি শহীদ হয়ে আছে। তো এইগুলা তা আমেরিকানরা করতে চাচ্ছে, এবং ইরানের ভিতরে যাতে ওই রাহবার পন্থীরা কোণঠাসা হয়ে যায়, এবং ওই পেজেশকিয়ান পন্থী বা সংস্কারবাদীরা যারা প্রো আমেরিকান, এরা যেন শক্তিশালী। কিন্তু আল্লাহর কৃপায় আপনি খেয়াল করেন রাহবার নিজের শাহাদাতের মাধ্যমে পুরা ইরানি জাতি এখন বিপ্লবী, বরং এখন এটা দরকার ছিল। হ্যাঁ, এখন বরঞ্চ এই খাতামি পন্থীরা অনেক ব্যাকডোরে চলে গেছে। আচ্ছা সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের ঈদের 3য় দিনের এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন একটু লিখে পাঠান। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা একটু নিরাপদে থাকেন। এই বলে আজকের এই অনুষ্ঠানটা আমরা শেষ করছি। আচ্ছা, মাঝখানে আরেকটু দেই, আমরা সবচেয়ে সফলতা হলো এই যুদ্ধের ইরাকের যে আপনার ইউএস ভিক্টোরিয়া বেস, জি, এইটা কিন্তু অলরেডি আমেরিকানরা খালি করার জন্য ইরাক সরকারের মাধ্যমে যে ইরাকের যে প্রতিরোধ যোদ্ধারা তাদের সাথে 24 ঘন্টার যুদ্ধবিরতি নিয়েছে, এবং সেইখান থেকে আমেরিকানরা তাদের সব এয়ার ডিফেন্স সিস্টেম এবং গুরুত্বপূর্ণ সিস্টেম ডিঅ্যাক্টিভেট করে ইরাক থেকে তাদের ইরাকের যে কুর্দিস্তান এলাকায় ইরবিল বেস ওইদিকে সরিয়ে নিচ্ছে, এবং ন্যাটো কিন্তু অলরেডি এখান থেকে চলে গেছে। এটাই হলো এইবারের যুদ্ধে একটা বড় রকম সাফল্য, এবং ধীরে ধীরে আপনি দেখবেন আমেরিকান সকল বেস ঘাঁটি হবে। তো সুপ্রিয় দর্শক, সর্বশেষ কথা দিয়ে আতিক ভাই শেষ করছি, যেটা আসলে আমেরিকান ঘাঁটি যদি মধ্যপ্রাচ্যে থাকে তাহলে মধ্যপ্রাচ্যে কোনোদিন শান্তি আসবে না, এখানে আসবে না। তাই তাদের শান্তি ফেরানোর জন্য তাদের এখান থেকে বিদায় নিতে হবে। অর্থনৈতিকভাবে থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু সামরিক ঘাঁটি এটা একটা দেশের স্বাধীনতা এবং পুরো মধ্যপ্রাচ্যের জন্য খুবই সমস্যা। আজ এখানে বিদায় নিচ্ছে, আগামীকাল ঈদের 4র্থ দিন আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।